কন্ডিশনাল ৬৬(২) ঘ সংবিধানের ধারা নম্বর ৬৬(২) ঘ সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনালে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। আর সংবিধানের এই অংশটা এবার আরপিওতে রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে, আমরাও দিয়েছি, নির্বাচন কমিশন আরপির অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ একেবারে কপি পেস্টের মতোই। আগেও আইনটা মাদার লতে ছিল, এখন বাংলাদেশের সুপ্রিম ল হলো কনস্টিটিউশন, সংবিধান সর্বোচ্চ আইন। তার অধীনে যে আইন তৈরি হয়েছে সেটার নাম হলো নির্বাচন পরিচালনার জন্য আরপিও। তো এখন সেই আরপিওতে কোনো ধারা যদি থাকে, আমার জানা মতে ৬৬(২) গ সংবিধানের ধারা থাকে, আরপিওর 12 মূর্ধন্যতে ইনক্লুড হয়েছে, তাহলে এটা নতুন আইন না, এটা আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল, এটা হলো 11(4) আর এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি, যেহেতু তার বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আইনের ব্যাখ্যাটাই আমি দিচ্ছি। 11(4) হলো কোর্টের এখতিয়ার, পাওয়ার অফ দ্য কোর্ট। এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে 3 মাসের সাজা দিয়েছিলেন। আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে, আইন আছে, আমরা আইসিটি যেটা বলছি, এই আইসিটি মামলার 9 ধারায় যখন কোনো মামলা হয়, কথা কি আপনার ক্লিয়ার হলেন? তো আমারটা হলো 11(4), কিন্তু আইসিটি আইনে হচ্ছে 9 ধারা। 9 ধারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের উপর, যে এই আসামি এই ক্রাইমগুলো করেছে, ফৌজদারি অপরাধ। নাম্বার 2, এটার উপর তদন্ত হতে হবে। তদন্ত প্রমাণিত হলে একটা চার্জশিট দাখিল করতে হবে। নাম্বার 4, এই দাখিলকৃত চার্জের ভিত্তিতে বিচার হবে কি হবে না, এর জন্য চার্জ ফ্রেম করতে হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়ালে যাবে, সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় হবে। এই 9 ধারার কোনো প্রসেস 9-এর এই 3 ধারা আর্টিকেল 3-তে কোনো ফলো করা হয়নি। আর্টিকেলটি হলো আইসিটি অ্যাক্টের, এগুলো অনেকগুলো বিধান, এই জন্য একটু পার্থক্য হচ্ছে। আপনার সেই জায়গায় যদি সুনির্দিষ্ট মামলা না হয়, তদন্ত না হয়, চার্জ গঠন না হয়, চার্জ ফ্রেম না হয়, বিচার ট্রায়াল কিছুই হয়নি, কারণ সেই মামলাতে এটা না, এটা হলো একটা বক্তব্যের মধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। কোন সরকার? যারা মানুষ খুন করেছে, গুম করেছে এবং আদালতের দরজার উপর লাঠি মেরেছে, সেই সরকার। এটা সেই সরকার মানুষকে বিচারের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে। সেই সরকারের আমলের, ফেসিদা আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশন উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে, এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এত রক্তের বিনিময়ে দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করা হলো, প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মাননীয় সিট দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দল এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফ্যাসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল ফ্লাইং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল
কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন। তিনিই করেন নাই, শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে, তথ্য আমার কাছে আছে, ফেসিদাবদের আমলে তারা টিউনো ছিলেন কক্সবাজার জেলার কোন উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনো আছেন। এই দোষরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। আমি আজকে সে দাবি করছি। আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি। আমি অপেক্ষায় রইলাম ওনার কি ব্যবস্থা নেন। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হবে 4 তারিখ। এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আমাদের, আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় এই ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরো বেটার লিগ্যাল পয়েন্টগুলো ভেরি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন সেটা আনেন। তারপরে আমার ইনফর্ম করা হলো, আমি ঢাকায় লয়ারের সাথে, আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই, কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো। যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন, উনি জানানোর পর আমি সিনিয়রের সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে, তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না, গ্যাপ থাকতে পারে, এই জন্য তো আমরা আইনজীবী নিয়োগ করেছি। আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে। এখন যিনি প্রিসাইড করবেন, রিটার্নিং অফিসার সাহেব, সম্মান মর্যাদারে কি বলছি, উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না। একটু মেরুদণ্ড শক্ত করেন, গাছ নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ বাঁচবে, জাতীয় বাঁচবে। যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে যে কথা বলে, আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা, কি চলা পরামর্শ হয়েছে, আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন আমি একটু কথা বলি, এগুলোও করেছে। আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে, বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে, তার লোক এনে আবার একটা পিটিশন ওরা নিয়েছেন, যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না। তাহলে এগুলো সব যে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে, একটা হলো রেফারেন্ডাম, সংস্কারের পক্ষে বিপক্ষে হানা ভোট, আর একটা হলো জাতীয় নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা, যারা আগামী দিনে দেশ চালাবেন। সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরা ইলেকশনের দায়িত্ব। ওনারা যদি নিরপেক্ষ না হন, ওনারা যদি বায়াস হন, ওনারা যদি ফেসিবাদের দোসর হয়ে কাজ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে। এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি, এটা আপনারা দেখেছেন, এখনও দিতে চাই। সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটা আমরা চাই।
এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক, এটাও আমরা চাই। আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা, জীবন দেয়া, হাদির শাহাদাত, আবু সাইদ মুদ্দের জীবন দেয়া, এরকম প্রায় ১৫০০ তরুণের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে, সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক, এটা আমরা কোনোভাবে চাই না। দেশ এবং জাতি এটা মেনে নিবে না। তাই এই জন্য আমি বলতে চাই, যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব, অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশঙ্কা করেছিলাম, এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে যেন সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফেসিস্টের দোষর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে, এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন। এই আবেদন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি তো আমার সিদ্ধান্ত বলে দিয়েছি, আমি আবেদন করেছি পুনরায় শুনানি। আমি ইতিমধ্যে বলেছি, কারণ ওটা বলেছি দোসরাই।